মেসেজের টুং শব্দে ঘুম ভাঙল। একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ এসেছে। কেউ একজন লিখেছে, আজকে সন্ধ্যায় বৃষ্টি হবে, সাথে ঝড়ো হাওয়া, সাবধানে থাকবেন। আজব, কে দিবে এমন মেসেজ? পরিচিত হয়তো কেউ মজা করছে। কল দিলাম সেই নাম্বারে, ফোন বন্ধ। অবাক হলাম, মেসেজ দিয়ে আবার ফোন বন্ধ করে রেখেছে। সন্ধ্যার দিকে হঠাৎ দমকা হাওয়া বওয়া শুরু করলো। আমি মাত্র বাহিরে বের হয়েছি, তখনই এই ঝড়। বাতাসের ঝাপটা একটু কমতে বৃষ্টি শুরু হলো। সে কি তেজ! বৃষ্টির ভাব দেখে মনে হচ্ছে আজকে ঢাকা শহরকে ভাসিয়ে ফেলবে। হালকা ভিজে, হালকা নিজেকে বৃষ্টির পানি থেকে বাঁচিয়ে বাসায় আসলাম। মা কফি দিয়ে গেল। গরম কফি নিয়ে অন্ধকার বারান্দায় বসে আছি। বৃষ্টির তেজ এতক্ষণে একটু কমেছে। ঠান্ডা বাতাস আসছে হু হু করে বাহির থেকে। ভালোই লাগছে। মনের ভেতরটা প্রশান্তিতে ভরে যাচ্ছে। রাত ৮টার মতো বাজে। আগামীকাল ভার্সিটিতে পরীক্ষা আছে একটা, পড়তে বসতে হবে। মোবাইলটা হাতে নিলাম, সাথে সাথেই মনে পড়ল ওই মেসেজের কথা। আজব, এরপর আর কিছুই বলল না। বৃষ্টি হবে, ঝড় বইবে, একথা আমাকে কেন জানালো? টুং করে মোবাইলে মেসেজ আসলো। সেই নাম্বার থেকে আবার এসেছে। লিখেছে, ঝড়ো বাতাসে আমাকে অনুভব করেছিলেন, আমি কিন্তু আপনাকে ঠিকই স্পর্শ করে গেছি। মেসেজটা দেখে কিছুই বুঝলাম না। কিছু বোঝা বা না বোঝার আগে ফোন দেওয়া উচিত, কিন্তু অবাক করার মতো ব্যাপার, এবারও ওই পাশ থেকে শব্দ আসলো। আপনি যেই নাম্বারে কল দিয়েছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। অনুগ্রহ করে। কে দিবে এমন মেসেজ? কোনো বন্ধু হয়তো মজা করছে। থাক, এই বিষয় নিয়ে চিন্তা করার কোনো কারণ দেখছি না। আপাতত পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। রাতের দিকে আরেকবার বৃষ্টি হয়ে গেল। ঠান্ডা ঠান্ডা একটা ভাব চারদিকে। অন্ধকার ঘরে শুয়ে আছি, ঘুম আসছে না। সকালে উঠতে হবে, পরীক্ষা। হঠাৎ ওই নাম্বার থেকে আবার মেসেজ আসলো, আপনি ইচ্ছা করলে নিশ্চিন্তে ঘুমাতে পারেন, আপনাদের পরীক্ষা কাল হচ্ছে না। কি ব্যাপার? কে উনি? মনের ভেতরটা জানি কেমন করে উঠল। একটু পর আমি নিজের অজান্তে আবিষ্কার করলাম এই উড়ু মেসেজের প্রতি আমার হালকা ভরসা জন্মে গেছে। কারণ আমি বিশ্বাস করে ফেলেছি আসলে কাল পরীক্ষা হবে না। ঘুম থেকে উঠলাম 6টায়। সকাল 8টার দিকে পরীক্ষার আরেকটু আগে পৌঁছে যেতে হবে। সকালে উঠে নোটিফিকেশন চেক করা আমার একটি অভ্যাসে দাঁড়িয়েছে। নোটিফিকেশন চেক করতে দেখলাম আজকের পরীক্ষা ক্যান্সেল করা হয়েছে। আনন্দে লাফাতে মন চাচ্ছে। একে তো ভালো করে পড়া হয়নি, তাছাড়া এত সকালে উঠতে কারই বা মন চায়। মেসেজের কথাটা মনে পড়ল। কিভাবে জানলো আজকে পরীক্ষা হবে না? যাই হোক, আগে ঘুম পরে কথা। পরীক্ষা ক্যান্সেল হলো, ক্লাস আছে। 10টার দিকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ভার্সিটির বাস এখন আর পাবো না, যেতে হবে লোকালে। অনেক মানুষ দাঁড়িয়ে আছে বাসের জন্য। বাস আজকে কম মনে হচ্ছে। এই সময় সামনে একটা প্রিমিও কার থামলো। গাড়ির কাজটা নেমে যেতে দেখলাম একটি খুবই অপরূপ মেয়ে। মেয়েটা এদিক তাকিয়ে এক্সকিউজ মি বলল। মনে হয় আমাকেই বলছে। আশেপাশে অনেক মানুষ থাকলেও কেউ নেই মনে হচ্ছে। আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম, জি, আমাকে বলছেন? আসলে একটা বিপদে পড়েছি, যদি একটু হেল্প করতেন খুব ভালো লাগতো। এত সুন্দর একটা গাড়ি থাকলে মানুষ আবার বিপদেও পড়ে। কি বিপদ? মেয়েটা একটু গলায় ঠেকে একটু দ্রুততার সাথে বলল, আসলে আমি একটা ঠিকানা খুঁজে পাচ্ছি না, যদি একটু হেল্প করতেন। মনে মনে বললাম, ও এই ব্যাপার। মেয়েটার হাতে একটা কাগজ ছিল, আমার কাছে বাড়িয়ে দিল। ঠিকানাটা দেখলাম, আমাদের পাশের বাড়ি। আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিলাম। মেয়েটা আমাকে অনেকবার ধন্যবাদ দিয়ে চলে গেল। তাকে বলি নাই এই ঠিকানায় যে বাড়ি তার পাশেই আমাদের বাসা। আকাশের অবস্থা ভালো ঠেকছে না, কালো হয়ে যাচ্ছে। রাস্তার বালুগুলো বাতাসে উস্কানিতে আন্দোলন শুরু করে দিয়েছে। যে যেভাবে পারছে মুখ চোখ ঢাকছে। এমন সময় কাঙ্ক্ষিত বাস পেলাম আর উঠে বসলাম। বাসে ওঠার কিছু সময়ের মাঝে বৃষ্টি নেমে গেল। বাসের জানলা সব বন্ধ, না হলে পানি ঢুকে পড়বে ভেতরে। আমি বসতে পারলেও অনেক মানুষ দাঁড়িয়ে আছে। এইটুকু বাসে কত মানুষ! বাসের জানলা সব বন্ধ, তাতে এত মানুষ! আমার দম বন্ধ হয়ে আসছে। হঠাৎ মেসেজের শব্দ। কেন জানি মনে হচ্ছে সেই মেসেজ দিয়েছে। আমার ধারণাই ঠিক, সেই অপরিচিত নাম্বার। লিখেছে, একটু বাসের জানলাটা খুলে দিন, দম বন্ধ হয়ে যাবে তো। বৃষ্টির ফোঁটা গায়ে পড়লে তেমন তো কোনো সমস্যা নেই। যেহেতু একবারে শেষ জানলার কাছে বসেছি, তাই বাসের জানলা খুললে শুধু আমিই ভিজব। অল্প করে জানলাটা খুললাম।
জানলাটা খোলার সাথে সাথে বৃষ্টির পানি, ঠান্ডা বাতাস আর অসম্ভব সুন্দর এক সুগন্ধ আমার নাক চোখ মুখ স্পর্শ করে গেল। এরকম সুন্দর গন্ধ আমি কোথাও পাই নাই। মনটা ভরে গেল। পুরো রাস্তায় একটু একটু বৃষ্টির পানিতে ভিজতে ভিজতে লাগলাম। ভার্সিটিতে পৌঁছাতে একটি বাজে সংবাদ শুনতে হলো। আমাদের আগের সেমিস্টারের শিক্ষক হামিদ খান আজকে সকালে ইন্তেকাল করেছেন। এখন সব ক্লাস বন্ধ। বন্ধু রাফি এসে বলল, স্যারের সাথে যাবি? যা যায়। তুই? যাওয়ার ইচ্ছে ছিল মামা, কিন্তু এখন আর যাব না। কেন? ফখরুল্লাহ তো যাচ্ছে, এর জন্যই যাব না। রাফি আমার সবচেয়ে কাছের বন্ধু, ও না গেলে আমারও যাবার প্রশ্নই ওঠে না। আমিও যাব না তাহলে। চল চা খাই। টিএসসিতে এসে দুজন 2 কাপ চা নিলাম। রাফি স্যারের জীবন বৃত্তান্ত নিয়ে একটা লেকচার মারছে, কিন্তু আমার মনোযোগ সেদিকে নেই। আমি ভাবছি সেই মেসেজের কথা। রাফিকে কথাটা বলা ঠিক হবে কি না। যদি কেউ মজা করে তাহলে আমি লজ্জিত হব, কিন্তু এইভাবে মজা নেওয়া সম্ভব? রাফির লেকচার থামিয়ে দিলাম। রাফি, তুই কি আমার সাথে মজা করতেছিস কোনো? কি মজা? রাফিকে অবাক লাগলো। না, ও এ কাজ করবে না। রাফিকে সব খুলে বললাম, মেসেজগুলো দেখালাম, ওই নাম্বারে ফোন দিলাম, ফোন বন্ধ। রাফি আমার কথাগুলো শুনে অনেকক্ষণ চুপ করে রইল। এরপর বলল, আমার মনে হয় কেউ মজা নিচ্ছে। আমারও তাই মনে হলো, কিন্তু কিছু জিনিস তো আসলে বিভ্রান্তিতে ফেলে দেওয়ার মতো। রাফি চুপ। তারপর ওর মাথার লম্বা চুলে একটা নাড়া দিয়ে একটা ভয়ানক কথা বলল, দেখ হেমন্ত, কেউ যদি মজাও করে তার মানে এই দাঁড়াচ্ছে সেই লোক বা নারী তোকে ফলো করছে। সে হয়তো আশেপাশে আছে অথবা নাই। রাফির কথা শুনে কেমন জানি ভয় ভয় লাগলো। চারপাশে একটু তাকালাম। এতক্ষণ চারপাশ যেমন স্বাভাবিক লাগছিল, এখন আর লাগছে না। মনে হচ্ছে প্রত্যেকটা মানুষ রহস্যে ঘেরা। ঠিক এই সময় একটা মেসেজ এলো। রাফির দিকে ভয় ভয় দৃষ্টিতে তাকিয়ে বললাম, ওই নাম্বার থেকে। রাফি আগ্রহ নিয়ে বলল, কি লিখেছে দেখ। আমরা দুজন একই সাথে দেখলাম। লিখেছে, কারো সম্পর্কে বলার জন্য আমার তাকে ফলো করতে হয় না। আমি আপনার আশেপাশে কি দূরে নেই, আমাকে নাগালের মাঝে পাওয়া যায় না। আমি রাফির দিকে তাকালাম। ওকে একটু কেমন জানি দেখাচ্ছে। ভয় পেয়েছে নাকি? আমরা এত আস্তে কথা বলছিলাম যে দুজন বাদে অন্য কারো শোনা অসম্ভব। আর রাফিরও একটি বারের জন্য ফোন হাতে নেয়নি। মানে কি দাঁড়াচ্ছে, কে একজন আমার সব কাজ দূর থেকে দেখতে পারছে। বাসায় আসলাম সন্ধ্যার দিকে। মাথাটা কেমন জানি ব্যথা করছে, সব কিছু অসহ্য লাগছে। কি একটা কথা, আমি যা করছি কেউ একজন তা প্রত্যক্ষ করছে। মানে আমি বাথরুমে গেলেও সে দেখছে। এমন সময় মেসেজ আসলো। এখন মেসেজ আসলেই ভয় লাগে। আসলে উপরওয়ালা বাদে কেউই পারে না আরেকজনের সব কাজে মনে দৃষ্টি দিতে। মানুষ যেটা পারে অনুমান করতে পারে। অনুমানের শক্তি মাঝে মাঝে কারো খুবই শক্তিশালী হয়। বন্ধুর সাথে একটা মানুষ কি কথা বলবে, এরপর বন্ধু কি উত্তর দিতে পারে, সবই অনুমানে বলা যায়। এবার কিছুক্ষণ অবাক হয়ে রইলাম। অনুমান শক্তি কারো এত ভালো হয়? মনের কথাও বলে দেয়া যায়? আসলে যেই মেসেজগুলো আমাকে এই পর্যন্ত দিয়েছে সবই অনুমান করে বলা যায়। পরীক্ষা ক্যান্সেল হতে পারে, বৃষ্টিতে বাসের সব জানলা বন্ধ থাকে, এগুলো অনুমান করে আসলেই বলা যায়। তবু মনে একটা খটকা তো লেগেই আছে। মেসেজ দিয়ে ফোন কেন অফ করে দেয়? কে এই অপরিচিত নাম্বারের মালিক? পুলিশ ফাইল করব নাকি আরেকটু দেখব? হঠাৎ মা রুমে দেখলো। আমাকে দেখে বলল, কি ব্যাপার, তোকে এমন দেখাচ্ছে কেন? কথাটা বলে মাথায় হাত দিতে দেখলো জ্বর আসছে কিনা। আমি যতটা সম্ভব নিজেকে শান্ত রেখে বললাম, কিছু হয়নি, এমনি জার্নি করে এসেছি, তাই একটু টায়ার্ড লাগছে। মাথার ভেতরে যে এত বড় একটা চিন্তা বুঝতে দেওয়া যাবে না। আচ্ছা দেখিস অসুখ বাতাস না। আমি একটু হাসলাম, বললাম, আচ্ছা এখন যাও, একটু রেস্ট নেই। মা যাওয়ার পর দরজাটা একটু চাপিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। কেমন জানি লাগছে, ঘুম আসছে, কিন্তু ঘুমাতে পারছি না। একে তো একটা উটকো ঝামেলায় ব্যাপক চিন্তা হচ্ছে, তার মধ্যে আবার পাশের বাড়ির ছাদে জোরে গান বাজাচ্ছে। খুব সম্ভবত বিয়ে বা গায়ে হলুদ। ঘুম যেহেতু আসছে না, একটু ছাদ থেকে ঘুরে আসি। পাশের বাড়ির ছাদে ব্যাপক গান বাজনা হচ্ছে। গায়ে হলুদ, আকাশে মেঘ মেঘ, যে কোনো সময় বৃষ্টিতে গায়ে হলুদ পণ্ড হয়ে যেতে পারে। এমন সময় একটা ডাক এলো, এই যে এক্সকিউজ মি। গায়ে হলুদ যে ছাদে সেই ছাদ থেকে ডাকছে। তাকাতেই দেখলাম সেই মেয়ে যে সকালে আমার কাছে ঠিকানা জিজ্ঞেস করেছিল। অনুষ্ঠানের জন্য হলুদ শাড়ি পরেছে মেয়েটা। এত অপরূপ সুন্দর মেয়ে আমি আগে কখনো দেখিনি। আমাকে ডেকেই চলছে।
আমি হাত নেড়ে মেয়েটাকে স্বাগত জানালাম। হাসি হাসি মুখ নিয়ে কি যেন বলছে, বোঝা যাচ্ছে না। হাত দুটো মুখের সামনে গোল করে এনে জোরে জোরে বলছে, তাও বোঝা যাচ্ছে না। আমি ইশারায় বুঝিয়ে দিলাম, উচ্চস্বরে গান বাজছে তাই বুঝতে পারছি না। মেয়েটা হাতের ইশারায় একটু অপেক্ষা করতে বলল। আমি দাঁড়িয়ে আছি আর ভাবছি মেয়েটা আমাকে মনে রাখলো কিভাবে। ভাবতে ভাবতে মেয়েটা এসে পড়েছে। এরপর ইশারায় আমার ফোন বের করতে বলল আর বুঝিয়ে দিল একটা নাম্বার লিখতে। এই ব্যাপারটা আমার সাথে কখনো হয়নি, ইশারায় কারো নাম্বার নেওয়া। প্রথমে মেয়েটা ডান হাত গোল করে শূন্য বোঝালো, এরপর হাতের আঙ্গুল দিয়ে বাকি নাম্বারগুলো বোঝালো। আমার খুব ভালো লাগলো, মুখের ভাষা ব্যবহার না করেও কত সহজে দূর থেকে যোগাযোগ করা যায়। মেয়েটা আমাকে ফোন দিতে বলে ছাদের ভেতর দিকে চলে গেল। আমি ফোন দিলাম, সাথে সাথেই ফোন রিসিভ করলো। গান বাজনার শব্দ একটু কম লাগছে, হয়তো বাসায় ঢুকেছে মেয়েটা। আমি কথা প্রথমে বললাম, হ্যালো, আমি পাশের ছাদের ছেলেটা। ওপাশ থেকে মেয়েটার হাসি শব্দ শোনা গেল, কি সুন্দর হাসি, ভেতরটা নাড়া দিয়ে যায়। মেয়েটা বলল, আমি পাশের ছাদের মেয়েটা, বলেই আবার একটু হাসলো। আমার নাম হেমন্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, অপরাধ বিজ্ঞান বিভাগে। আমি সূচনা, পড়ি ময়মনসিংহ মেডিকেলে। বাহ, ডাক্তার, এই জন্যই মুখটা মনে রাখতে পেরেছেন আমার। না, আসলে এই জন্য না, আপনার কপালে একটা তিল আছে, আমার খুব কাছের একটা বান্ধবীর মাথায়ও তিল আছে। আর আপনার মুখটা কেমন জানি বিষণ্ণ লাগছিল। বিষণ্ণ মুখের মানুষ সহজে আমি ভুলতে পারি না। আমি একটু হাসলাম, বাকি কথা শোনার জন্য চুপ করে আছি। মেয়েটা বলে চলছে, এই জন্য আপনার মুখটা ভুলিনি। আচ্ছা, আপনি আমাকে কিভাবে মনে রেখেছেন? এখন আমি যদি বলি আপনি সুন্দর, তাই ব্যাপারটা বাজে দেখায়, তবে আরেকটা কারণ অবশ্যই আছে, সেটা বলা যায়। বললাম, আপনি যেই ঠিকানাটা জিজ্ঞেস করেছিলেন সেই ঠিকানাটা আমার পাশের বাসার ছিল, তাই মনে আছে। আর একটা কারণ আছে, সেটা পরে বলবো। মেয়েটা আবার হাসলো, কি মনে করে হাসলো কে জানে। এরপর বলল, আচ্ছা, পরেই বললেন, তবে আপনাকে সবসময় এমন লাগে কেন? মনে হয় রাজ্যের চিন্তা মাথায়। আপনি আমাকে দেখলেনই মাত্র 2 বার, এতেই কিভাবে বলেন সবসময় চিন্তিত থাকি? আচ্ছা, একটু সমস্যায় আছি তাই, ব্যাপার না। আচ্ছা, এখন রাখি, পরে কথা হবে। উপর থেকে ডাকছে, নাচতে হবে। আপনারা আসলেন না কেন হলুদে? মা আর ছোট 2 ভাই বোন গেছে, শরীর খারাপ, না হলে আসতাম। আচ্ছা, পারলে আসবেন, আমি একটু পর নাচবো। আমি হাসলাম, হেসে হেসে বললাম, আচ্ছা আসবো, এখন রাখি, খোদা হাফেজ। আল্লাহ হাফেজ। ফোনটা রাখার পর একটু হালকা হালকা লাগছে। এতক্ষণ যে একটা চাপা টেনশন ছিল একটু কমে এসেছে মেয়েটার সাথে কথা বলার পর। জানি না এই চিন্তাহীন কতক্ষণ থাকতে পারবো। মেসেজে চিন্তাটা একটু মাথা থেকে নেমেছে, এখন সেখানে মেয়েটার চিন্তা। নিচে নেমে দেখলাম মা এখনও যায় নাই, ছোট ভাই বোন গেছে। নীল একটা পাঞ্জাবি ছিল, গত ঈদে কিনেছিলাম, সেটা তাড়াতাড়ি পরে নিলাম। রুম থেকে বের হতে মা বলল, কিরে কোথায় যাস? চলো তোমার সাথে হলুদে যাব। আমি তো যাব না। কেন যাবা না কেন? রেহান আর সুস্মিতা কই? ওরা তো ওদের বন্ধুর জন্মদিনে গেছে। নিরাশ হলাম, মনে হয় গায়ে হলুদে আমাদের আমন্ত্রণ জানায়নি। লজ্জা লাগছে, এইভাবে হুটহাট পাঞ্জাবি পরে ফেললাম। তীব্র মাথা ব্যথাটাও একপাশে এসে পড়েছে। সূচনা পাশে ছাদে সেই মেয়ে, ওর নাচ দেখতে খুব ইচ্ছে করছে, কি করা যায়? হঠাৎ ফোনে টুং করে শব্দ হলো, বুকের ভেতরটা নাড়া দিয়ে ওঠে এই শব্দে। আস্তে আস্তে তাকাচ্ছি, চিন্তাটা একটু কমেছিল। আবার যদি মেসেজ দেয়? না, ওই নাম্বার না, মেসেজ দিয়েছে সূচনা, 5 মিনিটের মধ্যে নাচ শুরু করবে, পারলে তাড়াতাড়ি সেখানে যেতে বলছে। আম্মাকে বললাম, আমাদের কি হলুদে দাওয়াত দেয়নি? আম্মা না বলল, বিয়েতে দিয়েছে, হলুদে বেশি মানুষ, তারা জানায়নি। পাশের বাসার সাদিককে ফোন দিলাম, ওর সাথে একই স্কুল আর কলেজে পড়েছি, সম্পর্ক অনেক ভালো। কিরে সাদিক, কি অবস্থা? এই তো ভাই, খোঁজ খবর নেস না। বন্ধু, তোদের সাথে যাইতে যা হয় একটু। আজকে তো অনুষ্ঠান হচ্ছে, এই জন্যই তো যাব, একটা কাজ আছে। বন্ধু সাহায্য করো। ভাইয়া পেকে গেছো, কাকে পছন্দ হয়েছে? আরে ভাই এমন কিছু না, নিচে নামি, তুই আয়। নিচে নামতেই দেখলাম সাদিক হাজির। ও সাদা রঙের একটা পাঞ্জাবি পরেছে,
আমাকে দেখে মুচকি হাসা শুরু করলো। সাদিকের সাথে আরও দুটি ছেলে ছিল, চিনি না। সাদিক দুই ছেলের দিকে তাকিয়ে আমাকে দেখিয়ে বলল, আমার বন্ধু হেমন্ত। এরপর আমার দিকে তাকিয়ে বলল, ওনারা হচ্ছেন কনের কাজিন, চট্টগ্রামে থাকে, আমার সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে। আমি হাত মেলালাম। সাদিক এরপর একটা মিথ্যা কথা বলল। কত করে বললাম হেমন্ত হলুদে আয়, তিনি আসবেন না। এখন কই যাচ্ছে? বুঝলাম উপরে নেওয়ার ধান্দা করছে। আমি বললাম, এই তো সামনে, কাজ নেই, কেমন জানি বোরিং লাগছে। ব্যাস বলতেই কাজ হয়ে গেল। দুই ছেলের মধ্যে একজন বলল, ভাই আমাদের সাথে আসুন, খুব মজা হবে। চট্টগ্রামের লোক তো কেমন যেন নাকা নাকা সুর। আমি বললাম, না, শুধু শুধু ঝামেলা। আরে চলেন বলে একজন আমাকে হাত ধরে টান দিল। আমি আর না করতে পারি, এত করে যখন বলছে। উপরে ওঠার সাথে সাথে আমার চোখ সূচনাকে খুঁজে বেড়াচ্ছে। একটু খুঁজতেই পেয়ে গেলাম। হলুদের স্টেজের পেছনে আরও কিছু মেয়ের সাথে রেডি হচ্ছে, নাচার জন্য অন্যরকম একটা ড্রেস পরেছে। ড্রেসটার নাম জানি না, একটু লজ্জা লজ্জা লাগছে। আমার সাথে কখনো এমন হয়নি। একটা মেয়েকে দেখার জন্য আমি এত কিছু করে এলাম। শুধু আমি বললে হবে না, মেয়েটা মেসেজ না দিলে হয়তো আসতাম না। এক পায়ে দুই পায়ে একটু সামনে গিয়ে চেয়ারে বসলাম। একেবারে সামনে না, আবার একেবারে পেছনেও না। সূচনা স্টেজের সামনে এসে একবার চেয়ারে বসা লোকদের দিকে চোখ ঘুরালো। সূচনার দৃষ্টি আমার দিকে পড়তে ওর চেহারায় একটা পরিবর্তন লক্ষ্য করলাম। এত মানুষের সামনে হয়তো হাত তুলে অভিবাদন জানাতে পারছে না, শুধু মুখ টিপে একটু হাসলো আর চোখ দুটো আস্তে করে বন্ধ করে আমাকে স্বাগত জানালো। রবীন্দ্রনাথের 5টা গান রিমিক্স করে সূচনা এবং তার দল নাচলো। সূচনার নাচ দেখার সময় আমি আসলে হারিয়ে গিয়েছিলাম। সেই সময়ের বর্ণনা ভাষায় দেওয়া সম্ভব না। শুধু আমার মনে হচ্ছিল এর থেকে সুন্দর রাত অনুষ্ঠান আমি আর হয়তো পাবো না, কোনো দিনও না, কোথাও না। অনুষ্ঠান থেকে এসে গা এলিয়ে দিয়ে একটু শুয়েছি, তখনই টুং শব্দ, সেই অপরিচিত নাম্বার। অস্বস্তিতা আবার মাথা চাড়া দিয়ে উঠল। এবার একটু বড় মেসেজ মনে হচ্ছে। লিখেছে, মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আনে ভালোবাসা। মানুষ যখন কারো প্রতি তীব্র প্রেমে পড়ে তখন সব কিছু তার কাছে সহজ হয়ে যায়। প্রথম দেখায় যদি কারো প্রতি অনেকটা দুর্বল হয়ে যায়, তাহলে সেই দুর্বলতা ভয়ানক রূপ নিতে পারে। কিছুদিনের সম্পর্ক অনেক সময় হাজার দিনের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এইবার এই মেসেজের কিছুই বুঝলাম না। প্রত্যেকবারই আমার কোনো সাম্প্রতিক বিষয় নিয়ে মেসেজ এসেছে, এবার ভালোবাসা নিয়ে কেন এলো? সূচনা, ওর প্রতি কি আমি দুর্বল? না, এত তাড়াতাড়ি কিভাবে? আর অপরিচিত নাম্বারের মালিক, সে বলে সব অনুমান করে কথা বলে। এসব কিভাবে অনুমান করে? না, আমাকে কেউ ফলো করছে, সারাক্ষণ আমার আশেপাশেই আছে কেউ একজন। আমি তাকে দেখছি না, কিন্তু সে আমাকে দেখছে, আমার প্রতিটা মুহূর্ত খুব কাছ থেকে দেখছে। ঘুম যে আসছিল আবার চলে গেছে। এইভাবে আর হয় না, কিছু একটা বিহিত করতে হবে। আগামীকাল থানায় যাব। কে এই লোক? কিন্তু থানায় কি বলবো? এই মেসেজগুলো তো একটাও আক্রমণাত্মক না। তাছাড়া সহজ হিসেব, বিরক্ত লাগলে তারা আমাকে নাম্বার ব্লক করতে বলবে। আমার সব কিছু একজন দেখছে, এটা কোনো মতে তারা বিশ্বাস করবে না। আচ্ছা, নাম্বারটা ব্লক দিয়ে দেই। টুং, আবার মেসেজ এসেছে। আমাকে কি ব্লক দিয়ে আসলে থামানো যাবে? ভয় পাবো নাকি অবাক হব বুঝতে পারছি না। ভয় পাওয়ার আর অবাক হওয়ার বাঁধ ভেঙে যাচ্ছে। ফোন দিব? দিলেই বাকি, দেখা যাবে ফোন বন্ধ। তাও আরেকবার ফোন দিয়ে দেখি, সমস্যার সামনাসামনি দাঁড়ানো প্রয়োজন। ফোন দিলাম। 1 2 3 সেকেন্ড রিং হচ্ছে। গলাটা শুকিয়ে গেল এক অজানা ভয়ে। বুকের ভেতরটা উত্তেজনায় ফেটে যাচ্ছে। বুকের টিপ টিপ শব্দ মনে হয় বাহিরে এসে পড়বে। রিং বেজেই চলছে, কেউ রিসিভ করলো না। আবার দেওয়া উচিত। এবারও রিং হচ্ছে, ভেতরটা উত্তেজনায় ফেটে যাওয়ার উপক্রম। ফোন রিসিভ করলো কেউ একজন। প্রথমে ওপাশ পুরো নিরিবিলি মনে হলো, কয়েক সেকেন্ড পর বোঝা গেল কীরকম একটা শব্দ যেন হচ্ছে। অনেক দূর থেকে কোনো শব্দ আসছে, ফুসফুস করে একটা শব্দ। অনেক সাহস করে বললাম, হ্যালো, কে আপনি? কোনো উত্তর পেলাম না। আবারও বললাম, কথা বলছেন না কেন? কে আপনি? আমাকে কেন এভাবে মেসেজ দিচ্ছেন? এবারও চুপ। আগে যে একটা ফুসফুস শব্দ হচ্ছিল সেটাও এখন বন্ধ, পুরো নিশ্চুপ সব।
কেন জানি আমিও ধীর হয়ে গেলাম। ওপাশের নীরবতা দেখে মনে হচ্ছে শব্দ করা যাবে না। হঠাৎ ওপাশ থেকে অন্যরকম একটা শব্দ আসলো। প্রচণ্ড ঝড়ের মাঝে পড়লে এমন শব্দ হয়, বাতাসের শব্দ, শো 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 শো। একবার মনে হচ্ছে ঝড়ের শব্দ, আরেকবার মনে হচ্ছে কোনো দ্রুত কিছুতে কেউ যাচ্ছে। সেই দ্রুততার ফলে বাতাসের একটা ধাক্কা, সেই থেকে যে শব্দ হয় সেটা আসছে। হঠাৎ আবার শব্দটা বন্ধ হয়ে গেল। এরপর কিছুক্ষণ সব চুপ, আমিও চুপ। এরপর একটা হাসির শব্দ, কয়েক সেকেন্ডের হাসি। তারপর ফোন কেটে দিল। সাথে সাথে আবার ফোন দিলাম, না, ফোন বন্ধ। হাসিটা ঠিক পুরুষের নাকি নারীর বুঝতে পারলাম না। হাসির ধরনটা জানি কেমন, কোনো অনুভূতিতে মানুষ এমন করে হাসে ঠিক ধরতে পারলাম না। ভয় কেটে গেছে, এখন সেখানে জায়গা করে নিয়েছে বিস্ময় হওয়া। মাথাটা এলোমেলো হয়ে যাচ্ছে। কোনো বাজে কিছুর সাথে কি আমি জড়িয়ে পড়লাম? এই নাম্বার ব্লক করতে চাইলাম, তখনই মেসেজ। সূচনার প্রতি একটু ভালো লাগা কাজ করছে, তখনই মেসেজ। না, কেউ একজন কিভাবে পারে, আমি কি চিন্তা করছি। হয়তো আমার সামনে থেকে কেউ অনুমান করতে পারবে, কিন্তু এভাবে কিভাবে পারে? সব কিছু গুলিয়ে যাচ্ছে। টুং, আবার মেসেজ এলো। সূচনার মেসেজ, সেই উটকো মেসেজ না। ফোন দেওয়া যাবে? এখন সূচনার সাথে কথা বললে হয়তো একটু ভালো লাগবে, তাই আমি ফোন দিলাম। সূচনা ফোন ধরল। কই, নাচের পর তো আপনাকে আর দেখলাম না। ছিলাম তো আরও কিছুক্ষণ, এরপর চলে এসেছি। ভালো লেগেছে আপনার? কি নাচ? অনেক ভালো লেগেছে। এরকম নাচ আমি আগে কখনো দেখিনি। কই, এটা তো কমন নাচ, প্রায় সব জায়গাতেই দেয়। আসলে আমি নাচই দেখিনি বেশি। কথাটা বলে একটু হাসলাম। সূচনাও হাসলো। সূচনার হাসি শব্দ বুকে খুব জোরে আঘাত করে, কেন করে জানি না। আরও কিছুক্ষণ এলোমেলো কথা বলে ফোন রাখলাম। একটা মেয়ের সাথে কত কম পরিচয়, কিন্তু কত তাড়াতাড়ি ঘনিষ্ঠ হয়ে গেলাম। মনে হচ্ছে অনেক দিন ধরে চিনি আমি সূচনাকে। গান গাইতে মন চাইছে। এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার একা কাটে না। গানটা বাজিয়ে দিলাম। ঠিক করেছি আগামীকাল সকালে নাম্বার চেঞ্জ করব। এই সিমই আর ব্যবহার করব না, একেবারে মাথা ব্যথায়। এবার মাথা কেটে ফেলবো। সূচনাকে আবার ফোন দিতে মন চাচ্ছে, তবে অনুমতি ছাড়া এভাবে ফোন দিতেও ইচ্ছে করছে না। মেসেজ দিতেও ভালো লাগছে না। মেসেজের প্রতি একটা ভয়, একটা বিরক্তি ভাব কাজ করে। মনে মনে ভাবলাম, থাক, আগামীকাল সকালে কথা বলবো সূচনার সাথে, তখন ফেসবুক আইডিও চেয়ে নিব। এই যুগে এসে মেসেজের কথা বলতে কে চায়? রাত 12টার মতো বাজে। গায়ে হলুদের গান বাজনা এখন বন্ধ হয়েছে, যদিও এখনকার হলুদ অনুষ্ঠান রাত 3টা-4টার আগে শেষই হয় না। মেসেজের চিন্তায় ঘুম আসতে চায় না। আবার আরেকটা শুকনো চিন্তা, সূচনার কথা মাথায় ঘুরছে। চোখ বন্ধ করলে সূচনার নাচের দৃশ্যগুলো চোখের সামনে ভেসে আসছে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি। আগে যখন এভাবে ঘুম আসতো না, তখন জানালার পর্দা সরিয়ে চাঁদের দিকে তাকিয়ে থাকতাম। আমার বিছানার পাশেই জানালা, খুব সুন্দর আকাশ দেখা যায় বিছানা থেকেই। কিন্তু আজকে আকাশে মেঘ, চাঁদ দেখা যাচ্ছে না। ঠান্ডা বাতাস আসছে জানলা দিয়ে। হঠাৎ মোবাইলটা কেঁপে উঠল। আবার মেসেজ, সেই অপরিচিত রহস্য ঘেরা নাম্বার থেকে। মানুষ আনন্দে দুঃখে আর দুশ্চিন্তায় ঘুমাতে পারে না, চেষ্টা করাও বৃথা। একটা জিনিস খেয়াল করছি, গতকাল থেকে প্রায় সব মেসেজগুলোই আমার মনের কনফিউজড বিষয়গুলোর উপর আসছে। অদ্ভুত, কেউ আমার মন পড়ছে, কোথা থেকে পড়ছে, কে পড়ছে কিছু জানি না। এই রহস্য ঘেরা নাম্বারের মালিককে জানি না, তবে যেই হোক এটা নিশ্চিত খুবই অদ্ভুত এবং অন্যরকম ক্ষমতা সম্পন্ন কেউ। তাহলে আমি যদি নাম্বার চেঞ্জ করি কোনো লাভ হবে না, কারণ যে আমার মন পড়তে পারছে সে মন থেকে নাম্বার ঠিকই নিতে পারবে। মন না মস্তিষ্ক, যাই হোক, নাম্বার তার কাছে চলেই যাবে। টুং, মেসেজ, ঠিক নাম্বার আমি ঠিকই পাবো। আর অবাক হব না, ভয়ও পাবো না। চেষ্টা করি এই অদ্ভুত সত্তার সাথে যোগাযোগ করার। ফোন দিলাম, সেই একই ঘটনা, ফোন বন্ধ। উত্তেজনায় একটু বুদ্ধি পেলেও আগের থেকে কম। মানুষ আগুনের পাশে থাকতে থাকতে একটা সময় অনেক উচ্চ তাপও সহনশীল হয়ে যায়। ঝড় হতে পারে, জানালা দিয়ে বাতাস আসছে, পর্দাগুলো বাতাসে এলোপাথারি উড়ি উড়ি করছে, বিদ্যুৎ চমকাচ্ছে। কিছুক্ষণ পরপর ঘুম মনে হয় আর আসবে না। আবার মোবাইলটা কেঁপে উঠল, সেই অচেনা নাম্বার।
ঘুম আসবে না। জীবনে সুন্দর কোনো দৃশ্য দেখতে চাইলে ছাদে আসা উচিত। আসুন। ঘুম আসছে না ঠিকই, কিন্তু এখন ছাদে যাওয়া কি ঠিক হবে? যদি মেরে ফেলে, তবে ভয়হীনভাবে থাকা যায়। এটা কোনো সাধারণ মানুষ না, কোনো চোর বা ডাকাত হওয়ার সম্ভাবনা নেই, প্রতারক হওয়ারও সম্ভাবনা নেই। মানুষ আর যাই করুক, আরেকজনের মনের কথায় বারবার উত্তর দিতে পারে না, তাও আবার আমার আশেপাশে না থেকেও। আস্তে আস্তে বিছানা থেকে উঠে দাঁড়ালাম। টেবিলে রাখা পানিটা এক চুমুকে খেয়ে রওনা দিলাম ছাদের উদ্দেশ্যে। যা হবার হবে। আমাদের ছাদটা দুভাগে বিভক্ত। সিঁড়ি দিয়ে উঠে ছাদে প্রবেশ করলে এক পার্ট, এরপর একটু সামনে গেলে 2 নম্বর পার্ট দৃশ্যমান হয়। 2 নম্বর পার্টে অনেকগুলো ছোট ছোট ফুলের গাছ লাগানো। সিঁড়ি দিয়ে উঠে প্রবেশ করলাম ছাদে। ঠান্ডা ঠান্ডা একটা বাতাস স্পর্শ করে গেল। ঝড় আসার আগে হঠাৎ পরিবেশটা কেমন ঠান্ডা হয়ে যায়, সেই রকম অবস্থা। মেঘলা আকাশ হলো, কেন জানি ঘুটঘুটে অন্ধকার না ছাদটা। কোথা থেকে জানি একটা ঝাপসা আলো ছাদ আর আমার উপরের মেঘগুলোকে মৃদু আলোকিত করে রেখেছে। আমি আস্তে আস্তে ছাদের ভেতরে প্রবেশ করলাম। বাতাসে একটা মিষ্টি গন্ধ। 2 নম্বর পার্টে চোখ পড়তে দেখলাম সেখানে কেউ একজন দাঁড়িয়ে। হালকা ভয় পেয়ে গেলাম। আর একটু সামনে এগোতে দেখলাম একটা মেয়ে হালকা নীল শাড়িতে উল্টো দিক হয়ে দাঁড়িয়ে আছে। আমি তার 30 হাতের মতো পেছনে। সে উপর দিকে তাকিয়ে আকাশ দেখছে। অন্ধকার আকাশ, চুলগুলো খোলা। এত লম্বা চুল আমি আগে দেখেছি কিনা মনে হয় না। শাড়ির আঁচল আর খোলা চুল একই সাথে বাতাসে এমনভাবে আলোড়িত হচ্ছে যে কোনো ব্যক্তির পক্ষে একে উপেক্ষা করা সম্ভব না। আমি আসলাম মোবাইল মেসেজে। একই সেই সৌন্দর্য, সাথে সাথে মোবাইলটা কেঁপে উঠল। মোবাইল স্ক্রিনে সেই নাম্বার, মেসেজ এসেছে। না, সৌন্দর্য দেখা বাকি আছে। ঝড় যে কোনো সময় নেমে যাবে। বাতাসের প্রবাহ দ্রুত হচ্ছে, সাথে ওই মেয়ের চুল আর আঁচলের আন্দোলনও। মেয়েটা পেছনে ঘুরছে। এত রাতে একটা মেয়ে ছাদে, এই প্রশ্নটা আমি করব নাকি এত রাতে ছাদে কি করেন এই প্রশ্নটা মেয়ে করবে? ভাবতে ভাবতে মেয়েটা পেছনে ঘুরে দাঁড়ালো। মেয়েটার চেহারা দেখে ভীষণ একটা ধাক্কা খেলাম। সূচনা, কিন্তু এই ছাদে কেন এত রাতে? এটা কি সূচনাই? সূচনার মতোই, কিন্তু একটা গুরুগম্ভীর ভাব মুখে, চোখে, হাঁটায়। আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। আমি এতটাই অবাক হয়েছি যে মুখ দিয়ে কিছু বের হচ্ছে না। সে আমার দিকে এগিয়ে আসছে, আর বাতাসে তার চুল আর শাড়ির আঁচল উঠছে। তার পেছনে মেঘ, ঝোড়ো বাতাস আর বিদ্যুৎ চমকানো আকাশ। আমার এক হাত সামনে দাঁড়িয়ে সূচনা। এখন কিছু না বললেই না। সূচনা, আপনি এত রাতে এখানে? সূচনা হাসলো। তার ব্যক্তিত্বে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। আগের মতো হাসি না, এই হাসি কেমন যেন ঘোর লাগিয়ে দেয়। আমি সূচনা না, আমি আপনাকে মেসেজ দেওয়া সেই সত্তা। তাহলে আপনি মেসেজগুলো দিচ্ছিলেন? আমিই দিচ্ছিলাম। তাহলে আপনি ইচ্ছে করেই আমার কাছে ঠিকানা চেয়েছিলেন আজ সকালে? আমি সূচনা না, সূচনা এখন ঘুমাচ্ছে। আমার মাথা ঘুরাচ্ছে। সামনে সূচনা দাঁড়িয়ে, কিন্তু বলছে সে সূচনা না, সূচনা ঘুমোচ্ছে। তাহলে কে আমার সামনে দাঁড়িয়ে? আপনার সামনে যে দাঁড়িয়ে সে অনেক দূরের একজন, মানুষের ধারণার বাহিরে। মানুষ এখনও ওই দূরের কথা চিন্তাও করতে পারেনি। আপনি কি অন্য জগতের কেউ, সিনেমায় দেখা এলিয়েন? না। তাহলে মানুষকে বোঝানো যাবে না, মানুষ এ ধারণার বাহিরে। ঝড়ো বাতাস বেড়ে যাচ্ছে, সাথে ঘন ঘন বিদ্যুৎ চমকানো। মাঝরাতে এভাবে একটা পরিচিত নাকি অপরিচিত মেয়ের সাথে দাঁড়িয়ে আছি। রহস্যময়ী মেয়ে। আমার কাছে কি চান? আপনার কাছে কিছু চাই না। তাহলে গতকাল থেকে যে মেসেজগুলো দিলেন? সূচনা নাকি অন্য কেউ? একটু হাসলো। এ হাসির কোনো অর্থ নেই। মূর্তির চোখে যেমন চঞ্চলতা নেই, ঠিক এই হাসিতেও কোনো আকর্ষণ নেই। মেয়েটার শাড়ি পরে যাচ্ছে, কিন্তু শাড়ি ঠিক করার কোনো লক্ষণ নেই। মেয়েটা বলল, আসলে কাকতালীয়ভাবে আপনার উপর পরীক্ষা চালাচ্ছি। আমি আসলে মানুষের মনের উপর পরীক্ষা করছিলাম, আর সাবজেক্ট হিসাবে আপনাকে নিয়েছি। মন বলি কেন, মস্তিষ্ক হবে। মন বলতে কিচ্ছু নেই। আমি আপনার মস্তিষ্ক প্রায় পুরোটা পড়েছি। যদিও আমি বলেছিলাম অনুমান করে বলি, কথাটা মিথ্যা। একটু স্বস্তিতে রাখতেই আপনাদের মিথ্যা বলা। মানুষের মস্তিষ্ক আসলে খুব বিচিত্র, পুরোটা ধরা যায় না। তবে মস্তিষ্কের একটা জায়গা আছে যার ক্রিয়াকলাপকে আপনারা মনের খেলা বলেন। সেখানে কাল থেকেই একটা নতুন মুখ জেগে উঠেছে।
আমি তার কথা কিছুই বুঝছি না। সূচনা নাকি অন্য কেউ বলেই চলছে। দেখুন, আপনার মনে অনেকগুলো মুখ আছে। আপনার বাবা মা, ভাই বোন সবারই আলাদা একটা করে জায়গা সেখানে রাখা আছে। এদের কোনো বিকল্প নেই আপনার কাছে। কালকে থেকে সেই জায়গায় আরেকটা মুখ আসছে, যার কোনো বিকল্প এই পৃথিবীতে নেই। একটু একটু তার কথা বুঝতে পেরেছি। আমি বললাম, কে সে? কার মুখ? আপনার সামনে যে এতক্ষণ যে দাঁড়িয়ে? কে? সূচনা? মেয়েটা হাসলো, আবার সেই ঘোর লাগানো হাসি, কোনো মিষ্টতা নেই। মেয়েটা বলল, আমি আপনার কথা বুঝতে পারছি না, একদিন ঠিকই বুঝতে পারবেন। হঠাৎ দমকা হাওয়া শুরু হলো। বাতাসের তেজ এমনভাবে বেড়ে চলছে, মনে হচ্ছে আমাকেও উড়িয়ে নিয়ে যাবে। রোম নাকি জানি না, তার খোলা চুল তার দেহকে জড়িয়ে ধরেছে। পুরো দেহ তার চুলে ঢাকা পড়ে গেছে। সে আস্তে আস্তে আমার থেকে দূরে সরে যাচ্ছে। ঝড়ের তীব্রতা বেড়েই চলছে। মেয়েটা আমার থেকে এখন প্রায় 20 হাত দূরে। এখন কই, এই মেয়ে তো সূচনা না, এখন অন্য কারো মুখ সেখানে। নারী নাকি পুরুষ তাও বোঝা যাচ্ছে না এখন আর। চুলে আবৃত সারা দেহ, মুখটা অস্পষ্ট হয়ে গেছে। হঠাৎ মেয়েটার থেকে একটা শব্দ ভেসে আসলো। ঠিক পুরুষ নাকি নারীর গলা বোঝা গেল না। তোমার কিছুই মনে থাকবে না। এই মেসেজের কথা, এই রাতের কথা। সূচনা থাকবে তোমার পাশে, ওকে হারিয়ে ফেলো না। মনে থাকবে না? রাফির তো মনে থাকবে। ও আমাকে জিজ্ঞেস করবে, তখন আমার মনে পড়বে। পরক্ষণে খেলে গেল এসব আমার মাথায়। আবার শব্দটা ভেসে আসলো। তুমি ফেরার সাথে সাথে রাফি সব ভুলে গেছে। হঠাৎ কোথাও জোরে বজ্রপাত হলো, একটার পর একটা বজ্রপাত। আলোকিত হয়ে যাচ্ছে চারদিক বিদ্যুৎ চমকানোর ফলে। সেই আলোতে দেখতে পেলাম, এতক্ষণ যাকে সূচনা ভেবেছিলাম সে সূচনা নয়, সে নারী নয়, পুরুষ নয়। সে যে কি বোঝানো যাচ্ছে না। বৃষ্টিও শুরু হয়ে গেছে, ভিজছি এই মাঝরাতে। বাতাসের প্রবাহ আরও দ্রুত হয়ে গেল। বিদ্যুৎ চমকানোর আলোয় দেখতে পেলাম সে উড়ে যাচ্ছে খুব দ্রুত উপরের দিকে। যেতে যেতে বজ্রপাতের মতো জোরে একটা শব্দ এলো। ভুলে যাবে সব, এই রাত আমাকে। হঠাৎ মাথায় তীব্র যন্ত্রণা শুরু হলো। আমি জ্ঞান হারাচ্ছি, আমি জ্ঞান হারাচ্ছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।